সবাই কেমন আছেন? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে কথা বলতে আসলাম। আপনারা জানেন যে আমরা এখানে পাহাড় নিয়ে নিয়মিত মুক্ত আলোচনা করার চেষ্টা করি। এত বছরের জীবনে মানে পাহাড়ের পর্যটন তো আমরা ওঠা দেখলাম, কিন্তু এতগুলো মৃত্যু যখন দেখি খুবই কষ্ট লাগে যে মানুষ ঘুরতে গিয়ে যখন মারা যায় এর চেয়ে বড় কষ্টের কোনো বিষয় আসলে হয় না। মানে ঘুরতে গিয়ে মারা যাওয়াটা, এটা আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট মানুষ তাদের কখনোই কাম্য না। এটা যে কোনো মৃত্যুই কাম্য না, কিন্তু আমরা খুবই বেশি কষ্ট পাই যখন দেখি যে মানুষ ঘুরতে গিয়ে মারা যায় এবং সে একটা আনন্দ করতে গেছে, আনন্দ ভ্রমণে গিয়ে যদি কারো মৃত্যু হয়, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমি খুবই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করব, দয়া করে কেউ অন্যভাবে নেবেন না এবং মনোকষ্ট দেবেন না। এবং আমার কাছে মনে হয় যত ভ্রমণ পিপাসু মানুষ তাদের আমি যে কথাগুলো বলতেছি শুনলে অবশ্যই তাদের কিছুটা হলেও উপকার হবে বা ধারণা হবে অন্তত কী ঘটনা ঘটছে, হচ্ছে, কীভাবে কী হচ্ছে এই ব্যাপারগুলো, পাহাড়ের ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার 15 বছর পাহাড় যাত্রার যে অভিজ্ঞতা এবং ট্যুরিজম কোম্পানি চালানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এবং পাহাড়িদের সঙ্গে মেশার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলার চেষ্টা করব। কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই বা কারোর সঙ্গে বিন্দুমাত্র আমার মন খারাপও নাই, কাজেই আপনারা কেউ দয়া করে অন্যভাবে নেবেন না। এই জন্য ভিডিওর শুরুতেই আগে সর্বপ্রথম এই কথাগুলো বলে নিলাম। এখন আসেন যে আপনি দেখতে পাচ্ছেন যে বর্ষাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে, এবং বর্ষাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ষার হাজব্যান্ড যে রাফিও কিন্তু সাইনপ্রায় মারা গেছে, এই আলীকদমেই কিন্তু মারা গেছে। তারপরে যে ঘটনাটা ঘটছে যে আপনারা জানেন যে একটা মেয়ে স্মৃতি এবং আরেকটা ছেলে, দুইজনের লাশ পাওয়া গেছে। একজনের তৈনখালে আমতলী ঘাটে পাওয়া গেছে, অর্থাৎ সে যদি শামুক ঝর্ণার ওখানে যদি ভাসে, আপনি চিন্তা করে দেখেন যে পুরো তৈনখাল ভেসে ভেসে এসে আমতলীতে সে লাশ পাওয়া গেছে। কতটা ভয়ানক এবং কতটা নৃশংস হতে পারে এই পাহাড় এবং এই তৈনখাল এবং এই বর্ষার পাহাড়, তার মানে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ব্যাপারগুলোকে আপনাদের জেনে বুঝে পাহাড়ে যেতে হবে। যদি জেনে বুঝে না যান, আপনার নিজের জীবন বিপন্ন হবে। দোষ কার বা কার না, সেই প্রসঙ্গগুলোতে আপনি পরেও আসতে পারবেন, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, এটা নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু আপনার জীবনটা যদি যায় একবার, ভাই দয়া করে বলতেছি, আপনার জীবনটা যদি একবার যায়, এটা আপনি আর ফেরত পাবেন না। এবং একজন এখনও নিখোঁজ, হাসান নামে যে ছেলেটা কোহস বলা হচ্ছে, সে কিন্তু এখনও নিখোঁজ। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা দেখতেছি, শুধু বর্ষাকে গ্রেপ্তার করা হলো বা তাকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হলো, এসে কি এই প্রাণগুলো ফিরে আসবে? এই প্রাণগুলো কিন্তু ফিরে আসবে না, এইটা বাস্তবতা। বর্ষার যে হাজব্যান্ড মারা গেছে, রাফি যে মারা গেছে, সে কি ফিরে আসতে পারবে না, এইটা হলো বাস্তবতা। এই জায়গাগুলোতে আপনার আমার সবার এই জায়গাতে একমত হতে হবে। এখন আমাদের করণীয় কী, এটা নিয়ে ভাবতে হবে। এখন আসেন, আমি খুব শর্টকাট বলতেছি। পার্বত্য চট্টগ্রামে আমি যদি ভুল না করি, আমার স্মৃতিতে আমি বলতে, আমার 15 বছরের অভিজ্ঞতা, আমি আমার স্মৃতিতে বলতেছি। কোনো ভুলভ্রান্তি হলে আপনারা আমাকে সংশোধন করে দিতে পারেন, বা আমার স্মৃতিতে যতটুকু মনে আছে ততটুকু। আমার জানা মতে সর্বপ্রথম পুরো চিটাগং হেল ট্যাক্সের গাইড সিস্টেমটা চালু হয় রুমাতে, বান্দরবানে আরেকটা উপজেলা রুমাতে। কারণটা বলি, যখন আপনারা বইপত্রে, আমরা তখন ধরেন 2009, 10, 11 এই সময়গুলো তো খুব কম মানুষ যেত, কিন্তু তখন যেটা হয়েছে, তখন কিন্তু রুমা বাজার কিন্তু সরাসরি যাওয়া যেত না। এই কৈকংঝিরি একটা জায়গা আছে, ওইখান পর্যন্ত যাওয়া যেত, ওখান থেকে নদী পার হইতে হইতো, তারপর রুমা থেকে নিচে হেঁটে 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 কমলা বাজার থেকে, আর যদি আদার গাড়ি টাড়ি পাওয়া যেত বা এরকম, তাহলে কমলা বাজার পর্যন্ত ওই গাড়িতে যেতে পারলেন, বা ওখান থেকে বগালেক থেকে উঠে হেঁটে 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 চিংড়ি ঝর্ণা হয়ে কেউ কারাডাং, এভাবে কিন্তু ঘোরা হতো। এখন কথা হলো, এই গাইডটা তাহলে আসলো কোথা থেকে? এই গাইডগুলো আসলে শুরু হলো যখন পথ প্রদর্শক দরকার হয়, যখন অনেক মানুষ যাওয়া শুরু করলো, তখন গাইডিংটা কিন্তু ওই যে চাঁদের গাড়ি ড্রাইভার বা ওই যে পাহাড়ের মানুষ যাদের সঙ্গে দেখা হচ্ছে বা সাধারণ জুম চাষি, এই যেহেতু মানুষগুলোর মাধ্যমে কিন্তু গাইডিংটা শুরু হলো মূলত। এবং ওখানকার যারা স্থানীয় চাঁদের গাড়ি ড্রাইভার আছে, ও আছে, নানান ধরনের কাজ করে, তারাই কিন্তু গাইডিংটা শুরু করলো। এইভাবে কিন্তু পাহাড়ে সর্বপ্রথম গাইড আসা শুরু করলো। রুমার পরবর্তীতে দেখা গেলো তখন আমরা সার্কিট ট্রেইল করা শুরু করলাম। আমরা অনেক সার্কিট ট্রেইল করছে, এটা যে বগালেক, এখান থেকে রুমা থেকে বগালেক থেকে আপনার কেওকাডাংকে পাসিংপাড়া, জাদিপাই পাড়া, নাইকখং মুখ, ওইদিকে ওমিয়াকুম হয়ে ওইদিক দিয়ে নাফাকুম হয়ে ওইদিকে রিমাক্রি হয়ে থানচি বের হয়ে যাওয়া, এই যে সার্কিট ট্রেইলগুলো করা হতো, এই সার্কিট ট্রেইলগুলো তখন কিন্তু প্রচুর মানুষ যেত। তখন এত রেস্ট্রিকশন ছিল না, মানে প্রচুর ট্রাভেলার যেত, মানে কি আমাদের মতো মানে গুটি কয়েক ট্রাভেলার, কিন্তু সংখ্যাটা মানে তখনকার সময় এটা কিন্তু
অনেক ধীরে ধীরে আস্তে আস্তে যখন এটা বাড়ার পর কিন্তু পরবর্তীতে থানচিতে আপনারা দেখতে পারেন যে থানচি থেকে রুটগুলো শুরু হলো, তখন থানচির গাইড সিস্টেম শুরু হলো। রুমা কিন্তু অনেক আগে গাইডে কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। এবং আপনারা খেয়াল করবেন রুমাতে আপনারা কিন্তু মুন্না জুবাই 2014 সালে অপহরণ হলো, এছাড়া কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনার কথা শুনবেন না যে পর্যটক ভেসে গেছে হয়েছে। থানচিতেও আপনারা এটা শুনবেন না খুব একটা। দেখেন থানচিতে রেমাক্রি খাল তৈন খালের চেয়েও কিন্তু ভয়ঙ্কর রেমাক্রি খাল। আপনারা যদি রেমাক্রি খালের ইয়াগুলো দেখেন, যখন বর্ষা মৌসুমে এরকম সময়ে যখন পার হতে হয় বারবার রেমাক্রি খাল উমিয়াকুম নাফাকুম এই লাইনগুলোতে ঢুকতে, তখন এটা কিন্তু তৈন খালের চেয়ে কোনো অংশে কোনো কম ভয়ঙ্কর না। তাহলে সেখানেও কিন্তু আমরা এই পরিমাণ দুর্ঘটনার খবর শুনি না, যে পরিমাণ দুর্ঘটনার খবর আমরা কিন্তু এইদিকে শুনি, এইদিকে আলীকদমে। এবং আলীকদমে এত বেশি দুর্ঘটনা হুট করে হচ্ছে কেন, এটা কিন্তু একটা ভাবার কারণ। আমার কাছে মনে হয় যে গাইডের অনভিজ্ঞতা এবং যারা এখানে তো পর্যটনটা নতুন, একেবারেই নতুন, এখানে ট্যুরিস্টদের অনভিজ্ঞতা এবং গাইডদের অনভিজ্ঞতা এবং হোস্টদের যারা এখানে ট্যুর অপারেট করে বা ট্যুর পরিচালনা করে তাদের অনভিজ্ঞতা, এই তিনটার সমন্বয়ে কিন্তু দুর্ঘটনাগুলো এই অঞ্চলে সবচেয়ে বেশি ঘটতেছে। তিনটারই দোষ আছে। তিনটারই দোষ। পর্যটকের কী দোষ দেখেন, পর্যটকের দোষ হলো সে যেখানে কম পয়সা পাচ্ছে সেখানে দৌড় পাচ্ছে। আর একেবারেই এটা দৌড় পাড়ার দোষের কিছু বলতেছে না, কিন্তু সে বুঝতেছে না যে সে গাইড কতজনের জন্য কতজন নিচ্ছে সে কিন্তু জানে না। তারপরে সে থাকার অ্যাকোমোডেশন কী, খাওয়ার অ্যাকোমোডেশন কী, তার সঙ্গে পোর্টার আছে কি না, যদি কোনো দুর্গম অঞ্চলে গিয়ে প্রবলেম হয়, আপনি যদি ওই ডেস্টিনেশনগুলো পর্যন্ত যেতে না পারেন তাহলে সেক্ষেত্রে কী হবে। এদের ক্ষেত্রে এটা হয়েছে 33 জনে, যার 11 জন এদিকে গেছে, 11 জন ওদিকে, কেউ যাইতে পারতেছে, কেউ পারতেছে না, কেউ খাল পার হতে পারবে, কেউ পার হতে পারবে না, এই ফ্লাশ ফ্লাড থেকে ভয় পাচ্ছে, কেউ সাঁতার জানে না, পানি ভয় পায়। তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে যে ফেরত আনার যে প্রক্রিয়া, আপনার এক্সট্রা যে লোকজন রাখা 33 জনের জন্য তারা নাকি 1 টাকা নিয়েছে। কি হাস্যকর একটা ব্যাপার। আপনার 2-3 জন মানুষ, আমি তো এমনিতে 10-15 জন নিয়ে গেলেও আমি 2টা লোক আমার সাথে রাখি। আপনি গাইড কি, আপনি 2টা লোক তো আপনার সাথে রাখা লাগবে। যদি আপনি কেউ অসুস্থ হয় বা কাউকে সাপে কাটে, আপনি নিয়ে আসবেন কীভাবে? এই জিনিসগুলোর প্রয়োজনীয়তা খুবই। এবং আমার কাছে মনে হয় এটা, রাফি আমার খুবই ক্লোজ ছোটো ভাই। আমি কিন্তু রাফি মারা যাওয়ার 4-5 দিন তখনও আমরা পাহাড়ে, আমি আর নিজাম ভাই তখনও পাহাড়ে, তখনও কিন্তু আমার সঙ্গে রাফি দীর্ঘক্ষণ কথা বলছে। যেহেতু আমি নিজাম ভাই দুজনের সঙ্গে কথা বলছি, খুবই সিনিয়র, যেহেতু আমরা সিনিয়র ট্রাভেলার, আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছি। রাফিকে আমি বলছিলাম তখন যে তখন কিন্তু বন্যা হচ্ছে, বান্দরবান থেকে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে। আমি বললাম যে দেখো এই টাইমটাতে যাইও না, এইতে খুব সাবধানে করো। হয়তো কথা শুনে নিলে কি, হয়তো মৃত্যু ওখানে লেখা ছিল, সে কিন্তু গেছে এবং সে কিন্তু ওখান থেকে পিছলে পরে কিন্তু সাইনপুরা থেকে মারা যায়। তো এই ঘটনাগুলো আমার কাছে মনে হয় যে বর্ষাও সেম কাজগুলোই করছে, যে গাইড না নেওয়া। এবং এই প্রবণতা, এটা কিন্তু আমার দীর্ঘদিন আমার কানেও কিন্তু অভিযোগ আছে। এটা কিন্তু আমার আলীকদম থেকে প্রচুর অভিযোগ আসছে এটা নিয়ে। এখন আমি সব নিয়ে খুব একটা বেশি কথা বলি না, কিন্তু এই জিনিসগুলো এখন যে পর্যায়ে পড়ছে, এ পর্যায়ে আসলে কথা না বললে এই পর্যটনটাই ধ্বংস হয়ে যাবে। এটা হয়তো বা অনেকে গাইডরা মনে করবে যে ভাই তাদের বিপক্ষে বলতে, না ভাই, বিষয়টা হলো আপনাদের রুজি, আপনাদের কর্মের জায়গাটাকে সিকিউর করাটা খুব দরকার। আপনাদেরও সিকিউরিটি দরকার, কারণ একজন হোস্ট এই যে গ্রেপ্তার হলো, সে জেলে গেল, এটা কি খুব ভালো সাইন? এর কোনো কিছু এড়াই যাওয়ার আসলে কোনো ব্যাপার না। এখানে বিষয়টা হবে যে যেভাবে আপনারা নিবন্ধন করতে চান, আমার টিম হলেও আপনারা প্রতি 10 জন বা 15 জনে বা 20 জনে আপনারা একটা গাইড সিস্টেম চালু করেন যে হ্যাঁ এতজন ম্যান্ডেটরি নিতেই হবে, এবং আপনাদের ট্রেনিং আছে কিনা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা কেন এই তৈনখাল বর্ষাকালে পার করবেন, আপনারা কেন একটা করে রশি ক্যারি করেন না? আমরা যেখানে আমরা এখনও সিনিয়র নিজাম ভাই আমি দুজনে অনেক ট্রেকিং করছি, আমরা অল্প পানি হলে আমরা রশি বের করি মাথা লাগাই তারপরে পার হই। তো আপনারা গাইডিং করেন, আপনার সাথে রশি রাখবেন না কেন? রশি রাখলে এই মানুষগুলা অন্ততপক্ষে বাঁচানো যেত, অন্ততপক্ষে এতটা ভেসে যাওয়ার ঘটনাটা ঘটতো না। তো এই জায়গাগুলোর জন্য যেমন ট্যুর অপারেটর দায়ী, এটা কিন্তু ট্যুর অপারেটরও নিতে পারতো, এটা গাইডও নিতে পারতো রশিটা। তো আপনারা রশি ব্যবহার করেন না। আমি কোনো গাইডকে আলীকদমে আমি রশি ব্যবহার করতে দেখি না, খুবই কম। আমার এটা খুবই কষ্ট লাগে যে এটা একটা ভয়ঙ্কর, হুট করে বর্ষাকালে যে কোনো সময় ফ্লাশ ফ্লাড আসতে পারে, এই জাতীয় ঘটনাগুলো বারবার ঘটতে পারে। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটবে? আজকে দেখলাম মিরসরাইয়ে আজকে ঝর্ণা থেকে পরে একজন মারা গেছে, আজকের ঘটনা, আজকে ঝর্ণা থেকে পরে একজন মারা গেছে। তো এই ঘটনাগুলো এখন হচ্ছেই, এবং এই ঘটনাগুলো হওয়ার আর ট্যুরিস্টদের দায় কোথায়? ট্যুরিস্টদের দায় বিশাল। ট্যুরিস্টদের আমি খুলেই বলি, মাঝখানে ঢাকা ইউনিভার্সিটির আমি একটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের নাম বললাম না, আমি ট্যুর করে ওদের অনেক আগে ট্যুর করেছিলাম, খুবই ভালো, আমার সঙ্গে খুবই স্যাটিসফাইড। তাদেরকে আমি এই ঘটনার 2 দিন পরের কিন্তু ট্যুর ছিল, ওটা 8 তারিখে ঘটনা ঘটছে, আমার এই ট্যুরটা ছিল 11 তারিখে। তো ওদেরকে আমি 10 তারিখে 11 তারিখে ওদের আমার কাছে প্ল্যান দিল, সব নিল, নিয়ে দেখলাম যে তাদেরকে আমি যখন বুঝাইলাম যে আমার লোক লাগবে, আপনাদের যেহেতু মেয়ে মানুষ আছে, ওদের ট্যুরটাতে মেয়ে মানুষ ছিল, 3 জন মেয়ে ছিল, তাই আমি বললাম যে আপনাদের কমপক্ষে আমার 2টা গাইড নেওয়া লাগবে। হ্যাঁ,
তখন যখন আমি হিসাব কস্টিং আমি দিলাম তখন তারা কিন্তু আমার কাছে ট্যুরটা দিল না, তারা কিন্তু নিজেরাই যাওয়ার একটা চেষ্টা করলো। তো এই যে অনুভূতি, তারা কিন্তু জীবনে কোনোদিন আলীকদম যায়নি। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, তারা শুধুমাত্র 2টা পয়সা বাঁচানোর জন্য এই ঝুঁকিগুলো নিচ্ছে, তারা নিতেই পারে, সেটা তাদের সিদ্ধান্ত, আমি আর কিছু বলিনি। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে কিন্তু এভাবেই। তখন মানুষ হচ্ছে কি, তখন মানুষ 2 টাকা বাঁচানোর জন্য তারা করতেছে যে এই জাতীয় যে 33 জন 35 জন এরা করে, এরা চিন্তা করতেছে যে এইভাবে গাইডের টাকা কমায়, এদিকে একটু গাইড যদি 2টা না নেই, 2টা যদি ফাঁকি দিতে পারি, আমার 2 টাকা ডিভিশনে 6-12,000 টাকা যাবে 4-5 দিনে। তো আমি যে 12,000 টাকা সেভ করতে পারি, আমি 12,000 টাকাও যদি লাভ করি, তাহলে তো আমার মানে এইভাবে ওরা একটা হিসাব করতেছে। এইভাবে করে পাবলিকও কম টাকা যেখানে আছে সেখানে ছুটে যাচ্ছে। এইরকম একটা বাজে পর্যটন শুরু হয়ে গেছে আমাদের এখানে। আমার কাছে মনে হয় যে আমি যদি আমাকে যদি পার্সোনালি বলেন, আমি পর্যাপ্ত টাকা নেব, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া আমি ট্যুর করাই না। আমি এখন পর্যন্ত নিষিদ্ধ কোনো জায়গায়, নিষিদ্ধ জায়গায় যেখানে প্রশাসন নিষিদ্ধ করে দিছে বা প্রশাসন যেখানে যাইতে নিষেধ করে, সেই জায়গাটায় আপনি আরেকজনের জীবনের দায়ভার নিয়ে আপনি কেন তাকে ওখানে নিয়ে আন্দারমানি কেন আপনি করাবেন? প্রথম কথা, আপনি আন্দারমানিকে অনুমোদন আছে আলীকদম থেকে? আন্দারমানিকে যে গাইড করাচ্ছে ট্যুর, আমি এখন পর্যন্ত কোনো আন্দারমানি করি না বা আমি ইভেন্টও দিই না, আপনি দেখতে পারেন আমি কখনো দিই না। কেন দিই না? যে জায়গাটাতে অনুমতি নাই সে জায়গাটাতে আমি 50 জন, আমি বন্ধুবান্ধব 5-7 জন গেলাম বা 4-5 জন আপনারা আমার কাছে আসলেন যে হ্যাঁ গেলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি একেবারে কমার্শিয়াল ইভেন্ট দিয়ে, যে যার কোনো ট্রেকিং এক্সপিরিয়েন্স নাই, সে ওই জায়গাটা যেতে পারবে কি পারবে না সেই অভিজ্ঞতাও তার নাই, সেই মানুষগুলোকে নিয়ে আপনারা এই রকম জায়গায় চটকদার বিজ্ঞাপন ছেড়ে তার যাওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা এইটা চেক না করে, তার ট্রেকিং অভিজ্ঞতা আছে কিনা সেটা চেক না করে আপনি এত দুর্গম অঞ্চলগুলোতে এই লোকগুলো ঢুকাচ্ছেন। তার মানে এটার জন্য আপনি কাকে দায়ী করবেন? এটার জন্য আপনার এই যে ব্যাঙ্গে ছাতার মতো গজিয়ে ওঠা যে ট্রাভেল এজেন্সিগুলো আছে এরা দায়ী, এদেরকে দায়ী করতে হবে। এটা ইমিডিয়েট এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ করা না যায়, এরা খুবই খারাপ পর্যায়ে চলে যাবে এবং দিনের পর দিন এই মৃত্যুগুলো আমরা কোনোভাবে এড়াতে পারবো না। এবং এই জিনিসগুলো আমার কাছে মনে হয় প্রশাসনের দেখা খুবই জরুরি হয়ে পড়ছে। এবং এইটা যদি দেখা না যায়, আমার কাছে মনে হয় এটা শুধু লোভ, শুধু পয়সা করে মানুষের জীবন যেখানে বিপন্ন হয় সেখানে পয়সা। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো একটা ট্রাভেল এজেন্সিরও এটা অবশ্যই কনসার্ন হওয়া দরকার এই বিষয়গুলোতে। শুধু পয়সা করে শেষ করতে। আর আপনাদেরও পর্যটকদের একটা ব্যাপার আছে, আপনার পাহাড় নিয়ে এক্সপিরিয়েন্স নাই এমন লোকদের সঙ্গে আপনারা পাহাড়ে যাবেন কেন? প্রথম কথা হলো এটা। আপনি এমন কাউকে খুঁজে বের করেন যার সঙ্গে আপনার পাহাড়ে গেলে আপনি মনে করেন যে হ্যাঁ আপনি শিখু, আপনি এমন কোনো গাইডের সঙ্গে যান যে পাহাড় সম্পর্কে আসলে ভালো জানে। এমন গাইডেকে গেছেন যে সে আরেকজনের সঙ্গে নেশা করতে ব্যস্ত, এইরকম গাইডকে নিয়ে যদি আপনারা যান তাহলে খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে খুব সচেতন হওয়া আজকের দিনে এসে খুবই জরুরি হয়ে পড়ছে। তো যাই হোক, অনেকে অনেক কথা হয়তো মন খারাপ করবেন, আমি কারো মন খারাপের উদ্দেশ্যে বলিনি। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো সতর্ক হওয়া খুবই জরুরি হয়ে পড়ছে। এবং আপনারা এই বর্ষাকালে অন্ততপক্ষে পাহাড়ে যেখানেই ভ্রমণ করেন, আপনার অভিজ্ঞ লোকজন সাথে নিয়ে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন এবং ভ্রমণ পরিকল্পনা করার আগে আপনারা জেনে বুঝে ওয়েদার দেখে তারপর ভ্রমণ করবেন। যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম। শুভরাত্রি।